দর্শক আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা। রোববার দেয়া এক বিবৃতিতে দেশটি জানিয়েছে শান্তি প্রতিষ্ঠায় দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য এই সিদ্ধান্ত। তবে ফিলিস্তিনে হামাসের ভূমিকা না রাখার শর্ত দেয়া হয়েছে। হামাস নির্মূলের নামে ২০২৩ সালে শুরু হওয়া অভিযান এখন গাজা নগরী দখল ও এর পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়ার অভিযানে রূপ নিয়েছে। ২ বছরে নিহত হয়েছে ৬৫,০০০, আহতের সংখ্যা ৩ লাখেরও বেশি, আর বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখেরও বেশি ফিলিস্তিনি। প্রায় অবরুদ্ধ উপত্যকাটিতে এরই মধ্যে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে। এই বর্বরতা থামাতে পশ্চিমা বিশ্ব ইসরায়েলকে নানাভাবে চাপ দিলেও যুক্তরাষ্ট্রের মিত্ররা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়ে নিশ্চুপ ছিল। তবে এবার যুক্তরাষ্ট্রের অনুগত ৩ দেশ যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা একযোগে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। G7 রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে প্রথম স্বীকৃতি দেয় কানাডা, এরপর স্বীকৃতি দেয় অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য। প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করছি, যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। আশা ও শান্তি পুনর্জাগরণের জন্য দ্বিরাষ্ট্র সমাধানে প্রধানমন্ত্রী হিসেবে আমি স্পষ্টভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা দেওয়ার সময় জানান, এই ফিলিস্তিন রাষ্ট্রে হামাসের কোনো ভূমিকা থাকবে না। দ্বিরাষ্ট্র সমাধানে আন্তর্জাতিক ফোরাম গঠনের চেষ্টা চালানোর কথাও জানান তিনি। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘোষণা করেন, তার দেশ গাজায় যুদ্ধ বন্ধ করার জন্য ইসরায়েলের ওপর চাপ বৃদ্ধিতে অন্যান্য প্রধান পশ্চিমা দেশগুলোর সঙ্গে যোগ দিয়েছে। চলতি সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে ফ্রান্স সহ আরও কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেয়া মানে হামাসের ভয়াবহ সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় রোববার কমপক্ষে ৬৮ জন নিহত হয়েছে। এদের মধ্যে একই পরিবারের ২৫ জন রয়েছে। গাজা শহরের সাবরা এলাকায় ইসরায়েল বিমান হামলা চালালে ওই পরিবারের সদস্যরা প্রাণ হারায়। অবরুদ্ধ উপত্যকা জুড়ে হামলা জোরদার করেছে দখলদার ইসরায়েল। প্রাণে বাঁচতে এলাকা ছেড়ে দক্ষিণের দিকে ছুটছে বাসিন্দারা। হামলা হয়েছে স্কুল ও হাসপাতালে। গাজায় ২ বছর ধরে চলা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬৫,৩০০ জনের মতো নিহত হয়েছে। আহতের সংখ্যা ১,৬৬,০০০-এর বেশি। লেবাননের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে একই পরিবারের ৩ শিশুসহ অন্তত ৫ জন নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার দক্ষিণাঞ্চলের বেইন্থ জবেল শহরে হামলা চালায় ইসরায়েল। নিহত ওই ৩ শিশু এবং তাদের বাবা যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন। হামলায় ওই শিশুদের মা আহত হয়েছে। গত বছরের নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও প্রতিবেশী লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা NNA জানিয়েছে, হামলায় একটি মোটরসাইকেল ও একটি গাড়ি লক্ষ্যবস্তু করা হয়। ইসরায়েল দাবি করছে, ওই হামলায় হিজবুল্লাহর এক সদস্য নিহত হয়েছে। বেসামরিক লোকজনও প্রাণ হারিয়েছে বলে স্বীকার করেছে তারা। জাতিসংঘের সাধারণ পরিষদে অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। দেশটির গণমাধ্যম জানিয়েছে, ১৯৬৭ সালের পর এটি সিরিয়ান কোনো শীর্ষ নেতার প্রথম যুক্তরাষ্ট্র সফর, অর্থাৎ ৫৮ বছর পর জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট। সিরিয়া টিভি জানায়, আল শারার সঙ্গে ৪ জন মন্ত্রী রয়েছেন। এই সফরে সিরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্কের বিষয়ে আলোচনার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে, যার মধ্যে ওয়াশিংটনে দূতাবাস পুনরায় চালুর বিষয়টিও রয়েছে। আসাদ পরিবারের শাসন অবসান ঘটিয়ে ক্ষমতার কেন্দ্রে আসেন আল শারা। এর আগে সর্বশেষ ১৯৬৭ সালে তৎকালীন প্রেসিডেন্ট নুরুদ্দিন আল আতাসি জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের অনুমোদন ছাড়া কোনো সামরিক তথ্য প্রকাশ করতে পারবে না সাংবাদিকেরা, এমনটি জানিয়েছেন পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সম্প্রতি সাংবাদিকদের কাছে একটি মেমো পাঠিয়ে এই তথ্য জানিয়েছেন পেন্টাগনের মুখপাত্র। এই মেমোতে আরও জানানো হয়েছে, যারা শর্ত মানবে না তারা পেন্টাগনের সংবাদ সংগ্রহের অধিকার হারাবে। এই পদক্ষেপকে ট্রাম্প প্রশাসনের মিডিয়া নিয়ন্ত্রণের একটি প্রচেষ্টা হিসেবে দেখছে গণমাধ্যমকারীরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রক্ষণশীল কর্মী চার্লি কার্ককে
মহান আমেরিকান বীর ও শহীদ বলে আখ্যায়িত করেছেন। রোববার অ্যারিজোনার স্টেট ফার্ম স্টেডিয়ামে প্রায় 1 লাখ শোকাহত মানুষের সামনে তিনি এই কথা বলেন। বিবিসি জানায়, স্মরণ সভায় প্রধান বক্তা ছিলেন ট্রাম্প। এতে অংশ নেন তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাও, যার মধ্যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও ছিলেন। সবাই কার্কের রাজনৈতিক উত্তরাধিকার ও অবদানের প্রশংসা করেন। 10 সেপ্টেম্বর গুলিবিদ্ধ হয়ে নিহত হয় 30 বছর বয়সী কর্মী। ট্রাম্প বলেন, চার্লি হত্যাকাণ্ডের শিকার হয়েছে কারণ সে সাহসীভাবে বেঁচে ছিল, দৃঢ়ভাবে কথা বলেছিল এবং অসাধারণভাবে যুক্তি উপস্থাপন করেছিল। এ সময় কার্কের স্ত্রী এরিকা আবেগঘন বক্তব্য দেন এবং জানান যে তিনি তার স্বামীর হত্যাকারীকে ক্ষমা করে দিয়েছেন। স্মরণসভায় যোগ দিতে হাজারো মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েছিলেন। দর্শকদের মধ্যে অনেকেই লাল টুপি, মেক আমেরিকা গ্রেট এগেইন ব্র্যান্ডের পোশাক ও যুক্তরাষ্ট্রের পতাকার রঙে সাজসজ্জা করে এসেছিলেন। দেশবাসীকে বিদেশি পণ্যের ব্যবহার বন্ধ করে দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোববার জাতির উদ্দেশ্যে দেয়া এক আকস্মিক ভাষণে এই আহ্বান জানান তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্কের তীব্র টানাপোড়েনের মাঝে এই আহ্বান জানালেন নরেন্দ্র মোদী। দেশি পণ্যের ব্যবহার বৃদ্ধির পাশাপাশি আত্মনির্ভর ভারতের প্রচার জোরদার করছেন তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর শতকরা 50% শুল্ক আরোপ করার পর থেকে দেশের নাগরিকদের প্রতি স্বদেশি বা দেশি পণ্যের ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়ে আসছিলেন মোদী। দর্শক, এই ছিল আন্তর্জাতিক সংবাদ। পরবর্তী আয়োজন বিকেল 5টায় জেলা সংবাদ দেখার আমন্ত্রণ। এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।